22 বছরের রাজু পড়াশোনায় খুব দুর্বল ছিল। ওর বন্ধুরা সবসময় ওকে ডব্বু বলে খেপাতো, আর তার জন্যে ওর সবসময় মন খারাপ হয়ে থাকতো। ওর বন্ধুদের চাকরি হয়ে গিয়েছিল আর রাজু এখনো বেকার হয়ে ঘুরছিল। রাজুর বন্ধুদের যখনই ওর সঙ্গে দেখা হতো তো ওরা ওকে কথা শোনাতো। একদিন রাজু কোথাও যাচ্ছিল। আরে ও ডব্বু, কোথায় ঘুরছিস? আরে দেখো দেখো, ডব্বু তো আজও ডব্বু, মনে হচ্ছে ও কোনো কাজ পাচ্ছে না। রাজু মাথা নত করে এগিয়ে গেল আর বাড়ি গিয়ে ভাবতে বসলো। তখনই রাজুর মা উর্মিলা রাজুকে বলল, কি হলো রাজু, কেন এত মন খারাপ? দেখো না মা, আমার সব বন্ধুদের চাকরি হয়ে গেছে। আমার পড়াশোনায় বেশি ইন্টারেস্ট ছিল না, তাই আমি কোথাও চাকরি পাচ্ছি না। তো এতে মন খারাপের কি হয়েছে? আমার সব বন্ধুরা আমায় খেপায় আর ঠাট্টা করে। সোনা, ভগবান সবাইকে কিছু না কিছু গুণ নিশ্চয়ই দিয়েছে, তাই এটা কোনো কথা না কি তুমি পড়াশোনায় কমজোরি বলে তুমি অন্য আর কিছু করতে পারো না। তো আমি কি করব মা, আমি কিছু বুঝতে পারছি না। সোনা, তুমি সেই জিনিসগুলোতে মন দাও যেটা করতে তোমার ভালো লাগে। মা, আমি তো রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু এটা করে আমি কি লাভ পাবো? পাবে সোনা, এতেই তুমি লাভ পাবে। কিন্তু কেমন করে মা? আমি তোমাকে একটা ভালো রেসিপি শেখাচ্ছি, তুমি তারই দোকান দাও আর একদম সৎভাবে ওই কাজটাই করো। আমি তোমাকে পুরো সাপোর্ট করব। তারপর উর্মিলা রাজুকে ম্যাগির ফুলুরি বানাতে শিখালো। মা, এই রেসিপিটা তো আমি প্রথমবার দেখছি। হ্যাঁ সোনা, এই রেসিপিটা আমাকে আমার মা শিখিয়েছিল। এটা তো খুব টেস্টি মা, তাই তো বলছি তুই এরই দোকান দে, সব লোকেরা তোর কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। মায়ের কথা শুনে রাজু ম্যাগির ফুলুরির দোকান দিয়ে দিল। প্রথমে লোকেরা বুঝতে পারল না, কিন্তু আস্তে আস্তে যখন লোকেরা ম্যাগির ফুলুরির স্বাদ পেল, অমনি রাজুর দোকানে ভিড় বেড়ে গেল। আরে ভাই, এক প্লেট ফুলুরি দিও তো। হ্যাঁ দাদা, দাঁড়ান 2 মিনিট। আরে রাজু, তুই ফুলুরি বিক্রি করছিস? আরে এটা তো চমৎকারই হয়ে গেল ভাই, আমাদের ডব্বু ফুলুরি বিক্রি করছে। এমনিতেও ও ছিলই এরই যোগ্য, ও আর কোথায় গভর্নমেন্ট চাকরি পেত? হ্যাঁ হ্যাঁ ভাই, গভর্নমেন্ট চাকরি তো আমাদের মতন বুদ্ধিমান লোকের জন্য হয়, এই ডব্বুর ভাগ্যে নেই। এরকম করে প্রতিদিন করণ আর সৌরভ রাজুকে নিয়ে ঠাট্টা করত, কিন্তু রাজু ওদের কথার উপর লক্ষ্য না দিয়ে নিজের বিজনেস সামলাতো। আরে ভাই, এই ম্যাগির ফুলুরিটা কি জিনিস? বাবু, আপনি একবার খেয়ে দেখেন, আঙুল যদি না চাটেন আমায় বলবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, দিয়ে দাও 1 প্লেট। এই নিন স্যার। আরে বাহ, কি কথা, সত্যি খুব সুস্বাদু। এরকম করেই অনেক গ্রাহকরা রাজুর ফুলুরির প্রশংসা করতে লাগলো, আর আস্তে আস্তে রাজুর উন্নতি হয়ে গেল। ভবিষ্যতে ও একটা বড় জায়গা কিনে তার ওপর একটা অনেক বড় রেস্টুরেন্ট দাঁড় করিয়ে দিল। ওই রেস্টুরেন্টটাকে ওর মা উর্মিলার নাম দিল। তারপর রাজুর রেস্টুরেন্ট অনেক ফেমাস হয়ে গেল। একদিন রাজুর মা উর্মিলা ওকে বলল, দেখছিস তো রাজু, আজ তুই কোথা থেকে কোথায় পৌঁছে গেছিস। মা, এইসব তোমার জন্যই হয়েছে। যদি তুমি আমাকে এই কাজটা করতে প্রেরণা না দিতে, তাহলে আমি এত বড় মানুষ কোনোদিনও হতে পারতাম না। মানুষের অন্যের কথায় প্রভাবিত হওয়াটা উচিত না। যেই কাজটা করতে তোমার ভালো লাগে সেই কাজটাই করা উচিত। হ্যাঁ মা, আজকে আমাদের কাছে ঘর আছে, গাড়ি আছে, সব কিছু আছে। এখন তুই একটু চিন্তা কর, যেই বন্ধুরা তোর ওপর হাসতো, কি ওদের কাছে এই সব কিছু আছে? না মা, ওরা আজও চাকরিই করছে। একটু ভাবো, যদি তুমি তোমার বন্ধুদের কথা শুনে মন খারাপ করে বসে থাকতে, তাহলে কি তুমি আজকে এত বড় সফলতা পেতে? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। এরই মধ্যে করণ রাজুর রেস্টুরেন্টে খাবার খেতে আসলো। করণ নিজের পরিবারের সঙ্গে ডাইনিং টেবিলে বসে কথাবার্তা বলছিল। দেখো মা, বাবা, এটা এখানকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট, কিছুদিন আগেই খুলেছে। হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টটা তো অনেকই বড়, দেখে খুব ভালো মনে হচ্ছে। তখনই করণের দৃষ্টি রাজুর উপরে পড়ল। আরে রাজু, তুই এখানে কি করছিস? এখানে ওয়েটারের কাজ করছিস নাকি? হ্যাঁ আরে না, আমি কি না, লজ্জা কেন পাচ্ছিস? এমনিও তুই এরই যোগ্য, যা এখান থেকে, নিজের কাজ কর। রাজু চুপচাপ ওখান থেকে চলে গেল আর গিয়ে কাউন্টারে বসে পড়ল। করণ নিজের পরিবারের সঙ্গে খাবার খেয়ে উঠল আর বিল পে করার জন্য কাউন্টারে গেল।
আর আবার ওর দৃষ্টি রাজুর ওপর পড়ল। আরে রাজু, এটা বসের সিট, তুই এখানে কেমন করে বসে পড়লি? আরে করণ, আমি এখানে এর জন্য বসে আছি কারণ এই রেস্টুরেন্টের মালিক আমি। এটা শুনে করণের তো মাথা ঘুরিয়ে গেল। কি বলছিস তুই রাজু? এই রেস্টুরেন্টটা তোর? হ্যাঁ বাপু, এই রেস্টুরেন্টটা আমারই। আরে তুই এত উন্নতি কেমন করে করে ফেললি? এইসব আমার মায়ের আশীর্বাদ। মা বলে কখনো কারোর শক্তিকে কম মাপতে নেই। রাজু, তুই তো খুব বুদ্ধিমান রে, শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টের মালিক হয়ে গেলি। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমরা তোকে নিয়ে খুব ঠাট্টা করতাম। আরে কোনো কথা নেই, বেশিরভাগ সময়ই এরকম ভুল আমাদের দ্বারাই হয়। কিন্তু ভবিষ্যতে সবসময় এই কথাটা মনে রেখো, কখনো কাউকে নিয়ে ঠাট্টা করো না। এরপর করণ ওখান থেকে চলে গেল। আর একদিন রাজু নিজের দামি লাক্সারি গাড়িতে বসে কোথাও যাচ্ছিল। সিগন্যালে গাড়ি দাঁড়ালো আর গাড়ির ঠিক পাশেই সৌরভ নিজের টু হুইলারে বসেছিল। ওর দৃষ্টি রাজুর গাড়ির ওপর পড়ল। বাহ, কি গাড়ি! সত্যি এই গাড়িটা তো একদম স্বর্গ স্বর্গ। ইস, যদি আমার কাছেও এমনটাই একটা গাড়ি হতো। তখনই রাজু গাড়ির গ্লাসটা নিচে নামালো আর সৌরভের দৃষ্টি ওর ওপরে পড়ল। রাজু, তুই এই গাড়িতে কি করছিস? ভাই, এই গাড়িটা তো হ্যাঁ হ্যাঁ বুঝে গেলাম, ড্রাইভারের চাকরি করছিস না? আরে তুই তো এরই যোগ্য। আরে শুনে তো নে। ঠিক আছে সোনা, আমি এই গাড়িটার মালিক। আরে কত মিথ্যা কথা বলছিস, তুই আর এই গাড়িটার মালিক? যা গিয়ে তোর বন্ধু করণকে জিজ্ঞেস কর, আমার কথার উপরে তো তুই বিশ্বাসই করবি না। সৌরভ সোজা করণের সঙ্গে দেখা করতে গেল আর করণ ওকে সব সত্যিটা বলে দিল। তারপর সৌরভও রাজুর কাছে ক্ষমা চাইতে এসে পড়ল। রাজু, আমাকে ক্ষমা করে দে আমার ভাই, আমি তোকে অনেকবার অসম্মান করেছি, কিন্তু তুই প্রমাণ করে দিয়েছিস কি তুই আসল খেলাড়ি। আরে ভাই, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, ভুল তো মানুষ মাত্রই হয়। খালি ভবিষ্যতে এটা মনে রেখো কি কাউকে নিয়ে এমন ঠাট্টা করো না। হ্যাঁ ভাই, আমি সবসময় মনে রাখবো।